সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি গতি চ্যাপ্টারের পার্ট 3 এর ভিডিওতে। আশা করি পার্ট 1 এবং পার্ট 2 তোমরা ভালো করে বুঝেছো। আজকে কথা বাড়াবো না, কারণ আজকে এই পার্টেই তোমাদের গতি চ্যাপ্টার শেষ হবে। সুতরাং চলো সরাসরি আমরা লেকচারে চলে যাই। আচ্ছা, তাহলে এখনকার টপিকটার নাম হচ্ছে পরন্ত বস্তুর গতি। ঠিক আছে? আচ্ছা, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণাই কিন্তু একে অপরকে আকর্ষণ করে। ধরো এই দুইটা বস্তু, ওরা কিন্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করতেছে। ঠিক আছে? ধরো এই যে এইভাবে এই বস্তুটা কিন্তু এই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করে, এই বস্তুটাও কিন্তু এই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করে। ঠিক আছে? এই আকর্ষণ বলকে বলা হয় কি? মহাকর্ষ বল। আর এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, আমাদের পৃথিবী হয়, তখন এই মহাকর্ষ বল বা আকর্ষণ বলকে আরেকটা নামে ডাকা হয়, তখন তাকে বলা হয় অভিকর্ষ বল। ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর দুইটা বস্তু নিজেদের মধ্যে যে আকর্ষণ বলে একে অপরকে আকর্ষণ করে, সেটাকে বলা হয় মহাকর্ষ বল। এবং বস্তু দুইটার মধ্যে একটা যদি পৃথিবী হয়, তাহলে সেই বলকে বলা হয় অভিকর্ষ বল। সুতরাং একটা বস্তু যদি একটা বিল্ডিং থেকে বা একটা ভূপৃষ্ঠের উপর থেকে একটা বস্তু যদি মুক্তভাবে পড়ে, তখন কিন্তু পৃথিবী, ধরো এটা পৃথিবী, এই বস্তুটাকে নিচের দিকে টানে। ঠিক আছে? তাহলে পৃথিবীর টানে কিন্তু বস্তুটা নিচের দিকে চলে আসে। হ্যাঁ, আমরা কোনো জিনিস যখন ফালাই দিই, জিনিসটা কেন নিচে যায়? পৃথিবী তাকে টানে। ঠিক আছে? এবং ওইটাকে অভিকর্ষ ত্বরণ বলে। যেহেতু যে উপর থেকে পড়তে থাকলে বেগটা একটা বেগ থাকবে এবং বেগটা বৃদ্ধি পেতে থাকবে, কারণ পৃথিবী একটা এক্সট্রা বলে ওকে টানতেছে, এক্সট্রা ত্বরণে ওকে টানে। এই কারণে ওর বেগটা বৃদ্ধি পায়, ত্বরণ হয়। ওইটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা স্মল জি দিয়ে প্রকাশ করি। জি এর মান হচ্ছে 9.8 মিটার সেকেন্ড -2। এই মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তাহলে পৃথিবীর অভিকর্ষের টানে আমাদের মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে বৃদ্ধি পায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে অনেক বই দেখলাম এই জিটা বের করার সূত্রটা আছে, আমি জানি না এটা কাজে লাগবে কিনা এখন। সূত্রটা হচ্ছে জি এম বাই আর স্কয়ার। ঠিক আছে? এখানে এই জিটা হচ্ছে বিশ্বজনীন ধ্রুবক, এটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। মহাকর্ষীয় ধ্রুবক তোমাদের যেহেতু এখানে তেমন বেশি লাগবে না এই অধ্যায়ে, আমি বেশি কিছু বলবো না, শুধু বলবো এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এম হচ্ছে পৃথিবীর ভর আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই মানগুলোকে বসাই দিলে তুমি অনায়াসে স্মল জি এর মান পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও নামে একজন বিজ্ঞানী 3টা সূত্র দিয়েছিল। পরন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র আছে। প্রথম সূত্রটা আমি বলি, তোমরা চাইলে লিখতে পারো। স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। চিন্তা করো, আবারও বলি, স্থির অবস্থান থেকে, ধরো এটা একটা পাথর, এটা একটা কাগজের টুকরা। ঠিক আছে? স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায়, বলছে বিনা বাধায়। প্রত্যেকটা লাইন তোমাদের ভালো করে খেয়াল করতে হবে কি বলছে। ঠিক আছে? তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এই নির্দিষ্ট উচ্চতা থেকে যখন তুমি একটা পাথরকে ফেলে দিবা এবং একটা কাগজকে একই সাথে ফেলে দিবা, তখন এই দুইজনকে একই সাথে ভূমিতে পড়বে এই দুইজন। এটা হচ্ছে গ্যালিলিও প্রথম সূত্র। বাস্তবে যদিও এই জিনিসটা আমরা দেখি না, একটা পাথর এবং একটা কাগজকে আমি যদি 10তলা বিল্ডিং থেকে নিচে ফেলে দিই, অবভিয়াসলি আমার পাথরটা আগে পড়বে, কাগজটা পরে পড়বে। এখানে এই জিনিসটা কেন হয়? গ্যালিলিও কিন্তু বলছে দুইটাকে একই সাথে পড়ার কথা। ঠিক আছে? কিন্তু একই সাথে পড়ে না, কারণ হচ্ছে বাতাসের বাধা। বাতাসের বাধা থাকে, যেটা হচ্ছে এই কাগজটাকে অনেক বেশি বাধা দেয় পাথরের চেয়ে। কাগজটা হচ্ছে এরকম ফ্ল্যাট সারফেস, তো তাহলে বাতাসের জন্য কাগজটা অনেক বেশি বাধাপ্রাপ্ত হয়। সুতরাং তুমি যদি বাধাহীন কোনো একটা পরিবেশে এই কাজটা করো, ধরো একটা রুম থেকে তুমি সকল বায়ু সকল বাতাস বের করে দিলাম, এবং তখন যদি তুমি একটা উচ্চতা থেকে একটা পাথর এবং একটা কাগজ একসাথে ফেলে দাও, অবভিয়াসলি ওরা একই সাথে একই সময় হচ্ছে ভূমিতে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার গ্যালিলিও প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে বেগটা প্রাপ্ত হবে ওইটা ওই সময়ের সমানুপাতিক। চিন্তা করো, একটা বস্তু যখন উপর দিকে পড়ে, ধরো প্রথম সেকেন্ডে, এটা হচ্ছে প্রথম সেকেন্ডে সে ভি বেগ প্রাপ্ত হলো, তাহলে ফার্স্ট সেকেন্ডে তার বেগ হচ্ছে ভি। তাহলে আমরা জানি, তাহলে আমি যদি এর অনুপাতটা বের করি v/t, তুমি দেখো এটা আসে 1 v/t। ধরো, হ্যাঁ,
তারপর হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হলো ডাবল হলো, তার ধরো তার বেগটা ডাবল হলো 2v/সেকেন্ড হচ্ছে 2, ঠিক আছে। তার সেকেন্ডটা হচ্ছে আগের চেয়ে ডাবল হয়েছে তার দ্বিতীয় সেকেন্ড, তাহলে এটা ছিল ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড, মানে দ্বিতীয় সেকেন্ডে তার মানে তার টাইমটাও ডাবল হলো। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো এই অনুপাতটা কিন্তু v/t আছে, অনুপাতটা কিন্তু চেঞ্জ হয় নাই, সুতরাং সবসময় সেম থাকবে। অর্থাৎ বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে গ্যালিলিও দ্বিতীয় সূত্র। গ্যালিলিও 3 নম্বর সূত্রটা খুব ইন্টারেস্টিং। সূত্রটা হচ্ছে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্বটা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্বটা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। আমরা একটা সূত্র জেনে আসছি, সূত্রটা হচ্ছে s = ut প্লাস হাফ a t²। দেখো তুমি সব কিছু যদি ভুলে যাও তাহলে কিন্তু তোমার এসটা এটা হচ্ছে এই টি স্কোয়ারের প্রপোর্শনাল, তাহলে সমানুপাতিক। তাহলে এই সূত্রটা কিন্তু আমার এই সূত্রটাকে সাপোর্ট করতেছে। তাহলে আবারও বলি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে আমার গ্যালিলিওর 3 নম্বর সূত্র। তাহলে এরপর যে একটা টপিক আসে এটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্রসমূহ। আমরা এর আগে যে সূত্রগুলো পড়েছি সেগুলো একটু লিখি আমরা, যে v = u + at, v² = u² + 2as, s = u + v/2t, তারপর s = ut + হাফ at², ঠিক আছে। তাহলে বা আরেকটা আছে আমার a = v - u/t। দেখো এই সূত্রগুলো হচ্ছে আমার গতির সূত্র, এগুলা থেকেই আমি পরন্ত বস্তুর সূত্র পাবো। শুধুমাত্র এর জায়গায় আমি জি বসাবো, এস এর জায়গায় আমি এইচ বসাবো। চিন্তা করো একটা গাড়ি ধরো এই রাস্তায় চলছে, তাহলে এই গাড়ির জন্য কিন্তু আমি ত্বরণ নিয়ে কাজ করব, এই গাড়ির দূরত্ব নিয়ে কাজ করব। কিন্তু একটা বস্তু যখন উপর থেকে পড়ে তখন কিন্তু এটার আমার দূরত্ব থাকে না, এটা আমার উচ্চতা হয়ে যায়, এটা আমার স্মরণ থাকে না, এটা আমার হাইট হয়ে যায়, ঠিক আছে। এই কারণে এস এর জায়গায় এইচ লিখবো। আর গাড়ি বা কোনো একটা গতিশীল বস্তুর ত্বরণ থাকে নিজস্ব, আর যখন একটা বস্তু পড়ে উপর থেকে পড়ে যায় তখন কিন্তু তার একটা অভিকর্ষ ত্বরণ থাকে জি, এটা ফিক্সড সকল পরন্ত বস্তুর ক্ষেত্রে। সুতরাং এর জায়গায় আমরা জি লিখবো। তাহলে সূত্রগুলো কি হবে? v = u + gt, v² = u² + 2gh, s = u + v/2t, এটা s হবে না, এটা h হবে। আরেকটা আছে h = ut + হাফ gt², আর g = v - u/t, ঠিক আছে। তাহলে দেখো তোমার গতি সূত্রগুলাই সেম, শুধু এর জায়গায় জি, এস এর জায়গায় এইচ। এই সূত্রগুলো দিয়েও অনেক অঙ্ক আসে, কিন্তু ফরচুনেটলি এই সূত্রগুলো আলাদা করে মুখস্থ করার দরকার নেই। এই সূত্রগুলো জানলে তুমি শুধু এর জায়গায় জি, এস এর জায়গায় এইচ বসালে এই সূত্রগুলো চলে আসবে, ঠিক আছে। দেখো একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। অঙ্কতে বলা আছে যে 50 মিটার উঁচু কোনো দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। দেওয়া আছে জি এর মান হচ্ছে 9.8, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা পজ করো এবং নিজে নিজে অঙ্কটা করার চেষ্টা করো এবং এরপর আমার অঙ্কটা দেখো। আমাদের কাছে কি কি দেওয়া আছে, যে 50 মিটার উঁচু দালান, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু হাইট এইচ বা মানে উঁচু দালান থেকে, দেখো এটা 50 মিটার উঁচু দালান হলে এখান থেকে আমি বস্তুটা ছেড়ে দিব, তাহলে বস্তুটার অতিক্রান্ত দূরত্বও কিন্তু 50 মিটার, ঠিক আছে। তাহলে 50 হাইট বা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার। তারপর হচ্ছে আমার কি বলে আদিবেগ, 50 মিটার উঁচু দালান থেকে কিন্তু একটা বস্তুকে এইভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে তার আদি কোনো বেগ নেই, জিরো। জি এর মানটা দেওয়া আছে, এটা হচ্ছে 9.8 মিটার সেকেন্ড - 2। চাইছে কি আমার কাছে, চাইছে হচ্ছে যে কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, অর্থাৎ ভি এর মানটা কত, ঠিক আছে। ভালো করে খেয়াল করে দেখো যে আমি যদি এই সূত্রটা ইউজ করি, যে v² = u² + 2gh, ইউ আছে জি এইচ সবই আছে, তাহলে আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে ইউ এর মান আমার 0, এটা দরকার নেই, 2, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে 50, অর্থাৎ এই মানটা চলে আসে 980 মিটার। আচ্ছা, অতএব ভি এর মান হচ্ছে
980, তাহলে এটাই হয়ে যায় মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে তোমরা একটু রুট করো, রুট করলে এটা আসে হচ্ছে 31.3 মিটার সেকেন্ড মাইনাস 1। সুতরাং আমার বস্তুটা হচ্ছে শেষ বেগ অর্থাৎ 31.3 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে আঘাত করে, ঠিক আছে। তাহলে এরকম এই টাইপের অনেক অঙ্ক আছে তোমাদের গাইডে, অনুরোধ করব তোমরা অঙ্কগুলো একটার পর একটা করে যাও, তাহলে তোমার এই সূত্রগুলো ভালো মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে টপিকটা, এটা তেমন ইম্পর্টেন্ট না কিন্তু জেনে রাখা ভালো। টপিকটা হচ্ছে গতি লেখচিত্র বা গ্রাফ, ঠিক আছে। আমরা গ্রাফ যে আঁকি ওইটা, প্রথমটা হচ্ছে দূরত্ব বনাম সময় লেখচিত্র। এখানে কিছু কিছু টপিক, কিছু কিছু পয়েন্ট একটু ইম্পর্টেন্ট। দেখো, যখন আমি দূরত্ব বনাম সময় বলছি লেখচিত্র, তখন কিন্তু দূরত্ব প্রথমে যেটা বলা হয় সেটা কিন্তু আমার ওয়াই অক্ষে থাকে। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষে কিন্তু প্রথমে যেটা উল্লেখ্য থাকে ওইটা আমার ওয়াই অক্ষে থাকে, দ্বিতীয়তে যেটা লেখা থাকে ওইটা আমার এক্স অক্ষে থাকে, ঠিক আছে। এটা কিন্তু আমরা অনেকে গুলাই ফেলি। তাহলে যদি আমাকে বলা হয় যে দূরত্ব বনাম সময় লেখচিত্র, তাহলে অবভিয়াসলি আমি দূরত্বকে নিব ওয়াই অক্ষে এবং সময়কে নিব এক্স অক্ষে, ঠিক আছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গ্রাফে আমাকে এভাবে বলা থাকে যে সামথিং বনাম সামথিং, তখন কিন্তু এক্স অক্ষে ওয়াই অক্ষে আমাকে নির্দিষ্টটা লিখতে হবে, নইলে আমার গ্রাফ ভুল হয়ে যাবে। ঠিক একইভাবে দেখো, বেগ বনাম সময় লেখচিত্র, আমি বেগকে কিন্তু ওয়াই অক্ষে নিয়েছি, ঠিক আছে, সময়কে এক্স অক্ষে নিয়েছি। দেখো, তাহলে দূরত্ব বনাম সময় লেখচিত্রে আমার এরকম গ্রাফ হয়, বিভিন্ন রকমের গ্রাফ হতে পারে। আমি একটা সুষম মানে সুষম বেগে একটা বস্তু চলতেছে, ওর জন্য আমি একটা গ্রাফ আঁকলাম। ধরো 1 সেকেন্ডে তার সে হচ্ছে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, 2 সেকেন্ডে সে 10 মিটার, 3 সেকেন্ডে সে 15 মিটার, এভাবে সে অতিক্রম করতেছে। ধরো এই পয়েন্টটা হচ্ছে আমি সাপোজ, ঠিক আছে, আমি অঙ্ক করতেছি না, এমনিতেই দিলাম। ধরো এই পয়েন্টটা হচ্ছে 5:20, ঠিক আছে। তাহলে অর্থাৎ বোঝা যাচ্ছে যে সে 5 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে আমি যদি এই লেখচিত্রের ঢাল বের করি, ঢাল আমরা জানি ঢাল কীভাবে বের করে, ওয়াই অক্ষের যে মানটা, ঠিক আছে, ওই মানটা উপরে দিই আমরা, আর নিচে হচ্ছে এক্স অক্ষের মানটা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা 20/5 আসে, ঠিক আছে। 20/5 আমার আসে 4। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করো। উপরে যদি আমি ওয়াই অক্ষ লিখি, উপরে কিন্তু কি লেখা হলো আমার, দূরত্ব। এটা কিন্তু দূরত্ব, তাই না, দূরত্ব। আর নিচে কিন্তু আমার লেখা হয়েছে সময়। তাহলে দূরত্ব বাই সময়, এটা দিয়ে আমরা কি বুঝাই? দূরত্ব বাই সময় হচ্ছে কার, মানে এটা কার সূত্র? ভালো করে খেয়াল করলে দেখবে, এটা হচ্ছে দূরত্ব বাই সময়, এটা কিন্তু আমার বেগের সূত্র, ঠিক আছে, বেগ। তাহলে দেখা যাচ্ছে আমি যখন দূরত্ব বনাম সময় লেখচিত্রের ঢালটা বের করব, ঢালের মানটা যেটা আসবে সেটা কিন্তু আসলে বেগের মানটা, ঠিক আছে। একইভাবে খেয়াল করো যে বেগ বনাম সময় লেখচিত্র থেকে যদি আমি ঢাল বের করি, ধরো এখানকার এটার মান হচ্ছে গিয়ে 3:25, ঠিক আছে। তাহলে আমি যখন ঢালটা বের করব, ঢালে আমার উপরে ওয়াইয়ের মানটা থাকবে, নিচে থাকবে এক্সের মানটা। যে জিনিসটা পাবো এটা কিন্তু হয়ে যাবে ত্বরণ। ভালো করে খেয়াল করো, উপরে কিন্তু আমি 25 লিখেছি, মানে ওয়াই অক্ষে যেটা সেটা লিখেছি। ওয়াই অক্ষে আমার কি আছে, বেগ, নিচে আছে এক্স অক্ষে সময়। তাহলে বেগ বাই সময়, বেগ বাই সময়। তাহলে বেগ বাই সময় দিয়ে আমরা কি বুঝাই? অবভিয়াসলি ত্বরণ বুঝাই। সুতরাং বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল, ওইটা কিন্তু আসলে ত্বরণকে নির্দেশ করে। আবারও বলি, দূরত্ব বনাম সময় লেখচিত্রের যে ঢালটা, এই ঢালটা কিন্তু আমার বেগকে প্রকাশ করে, ঠিক আছে। এই ঢালটা কিন্তু বেগকে প্রকাশ করে। একইভাবে আমার বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল, এই ঢালটা কিন্তু আমার ত্বরণকে প্রকাশ করে, ঠিক আছে। তেমন বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই পার্টটা জেনে রাখা ভালো। আরেকটা জিনিস আমরা বইয়ে পাই না অনেক সময়, এটা হচ্ছে যে সমবেগে চলন্ত বস্তুর একটা সূত্র। হয়তো তোমরা অনেকে জানো সমবেগে চলন্ত বস্তুর সূত্রটা কি। আমরা জানি S=VT, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, বিভিন্ন সময় কাজে লাগবে। এই সূত্রটাও তোমরা নোট করবে এবং তোমরা নোট করার চেষ্টা করবে, ঠিক আছে। যখন তোমরা নোট করবে তখন কিন্তু তোমাদের একবার বোঝা হলো, সাথে সাথে একটা নোট করা হলো, তাহলে বুঝেই কিন্তু তুমি একবার লেখার সুযোগ হলো। তাহলে বুঝে যখন তুমি একবার লিখবে, তোমার মাথায় সেগুলো বেশি ভালো, মানে বেশি দিন থাকবে। তাহলে তোমাদেরকে নোট করার অনুরোধ রইল। এই টপিকটার মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টা শেষ হয়, কিন্তু আমি তোমাদের সাথে দেখি দু একটা সৃজনশীল কি ব্যাখ্যা করা যায় কিনা, ডিসকাস করা যায় কিনা। আচ্ছা, চলো দেখা যাক। এটা হচ্ছে একটা আমার খুব প্রিয় একটা সৃজনশীল, তোমরা ভালো করে একটু পড়ো, আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। যে পি অবস্থান হতে, দেখো একটা চিত্র আঁকলাম তোমাদের সুবিধার জন্য। পি অবস্থান হতে একটি প্রাইভেট কার
21 মিটার/সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান হতে একটি ট্রাক স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে চলছে। ঠিক আছে, দুইজনই কিন্তু আমার ওই দিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ক খ আমি পড়লাম না, আমি ঘটা একটু ডিসকাস করি। গতে বলা হয়েছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। ভালো করে পড়বে তোমরা, তোমরা কিন্তু অনেকে এটা মিসআন্ডারস্ট্যান্ড করবে যে বলা হয়েছে যে ট্রাকটি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এটা কিন্তু বলা হয়নি, ভালো করে দেখো, বলা হয়েছে 20তম সেকেন্ডে। দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে, তাহলে এটা ক্যাচ করতে হবে তোমাদের। তাহলে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা ঘ। আর ঘতে বলা হয়েছে চলন্ত পথে প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে, কতবার অতিক্রম করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা গটা আগে করব। গতে বলা হয়েছে যে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে 20তম মানে ওই 20 নাম্বার সেকেন্ডে সে কতটুকু গেল ওইটা আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে 20তম সেকেন্ডে সে কতটুকু গেল এটা আমার দরকার। তাহলে আমি এটা কিভাবে বের করব, চিন্তা করো, আমি যদি 19তম সেকেন্ডে, ধরো এই ট্রাকটা এখান থেকে এখানে আসলো, সে 19তম সেকেন্ডে, 19 সেকেন্ডে সে এখানে আসলো। ঠিক আছে, এরপর আমি আবার বের করলাম এই ট্রাকটা এখান থেকে 20 সেকেন্ডে সে এইটুকু আসলো, 20 সেকেন্ড এইটুকু, তাহলে 19 সেকেন্ডে সে এইটুকু আসলো, 19 সেকেন্ডে সে এইটুকু আসলো, আবার 20 সেকেন্ডে সে ওইটুকু গেল 20 সেকেন্ডে। তাহলে 20 সেকেন্ডে কতটুকু গেল ওইটা থেকে যদি 19 সেকেন্ডে কতটুকু গেল এটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমার কাছে পড়ে থাকে সে 20তম সেকেন্ডে সে কতটুকু গেল। ঠিক আছে, ভালো করে বুঝো, 19 সেকেন্ডে সে এইটুকু আসবে, 20 সেকেন্ডে সে ওইটুকু যাবে, তাহলে 20 সেকেন্ড অবভিয়াসলি সে একটু বেশি গেছে। ঠিক আছে, তাহলে আমি 20 সেকেন্ডে সে যতটুকু গেল ওইটা থেকে 19 সেকেন্ডে সে যতটুকু গেল এটা বিয়োগ দিয়ে দিলেই কিন্তু পড়ে থাকে হচ্ছে 20তম সেকেন্ডে সে কতটুকু গেল ওইটুকু। ঠিক আছে, তাহলে এটা আমরা বের করব। ধরো 19 সেকেন্ডে যায়, আমি যদি বের করি এসটা বের করবো। ঠিক আছে, কোন সূত্রে, আমি ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার এই সূত্রটা ইউজ করি। তাহলে দেখো বলা ছিল যে কিউ অবস্থান থেকে ট্রাকটি স্থির অবস্থা থেকে, তাহলে আমার অবশ্যই ইউ এর মান 0, ইউ এর মান 0 হলে এটা এই পুরাটার মান 0, তাহলে হাফ এর মান দেওয়া ছিল আমার যে ত্বরণ হচ্ছে 2, তাহলে 2t, টি এর মান বলা ছিল যে 19, আমরা ধরে নিলাম যে 19 সেকেন্ডে সে কতটুকু যায় এটা বের করতে চাচ্ছি, তাহলে আমাকে এটা 19 বসাইতে হবে, 19 স্কয়ার। এখান থেকে বের করলে তুমি পেয়ে যাবা যে তোমার এস এর মানটা হচ্ছে 361 মিটার। ঠিক আছে, তাহলে 19 সেকেন্ডে সে এতটুকু যায়। একইভাবে আবার তুমি যদি এটাকে S1 লেখো বা অনেকে এটাকে S19 লেখে যে 19 সেকেন্ডে সে কতটুকু গেল, তাহলে S20 মানে 20 সেকেন্ডে সে কতটুকু গেল। আবার আমরা বসাবো ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা কিন্তু T2, দেখো এটা T1, তাহলে এখানেও আমার ইউটিটা বাদ হয়ে যাবে, তাহলে হাফ আমার এর মান ছিল হচ্ছে 2, টি এর মান এখন হবে 20, তার মানে 20 সেকেন্ডে সে কতটুকু যাচ্ছে এটা বের করতে যাচ্ছি। ক্যালকুলেটরে বসায় তোমরা পাবা 20 সেকেন্ডে সে যায় হচ্ছে 400 মিটার। অতএব 20তম সেকেন্ডে সে যায়, অবভিয়াসলি আমি 20 সেকেন্ডে সে যতটুকু গেল তত থেকে বিয়োগ দিয়ে দিব 19 সেকেন্ডে সে যতটুকু গেল, তাহলে কিন্তু পড়ে থাকবে আমার 20তম সেকেন্ডে সে কতটুকু গেল। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে বুঝবে। তাহলে 20 সেকেন্ডে সে গিয়েছিল 400 মিটার, 19 সেকেন্ডে সে গিয়েছিল 361 মিটার, অর্থাৎ 20তম সেকেন্ডে সে যায় হচ্ছে, বিয়োগ দিলে পাবা তোমরা 39 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। তোমরা রিভাইন্ড করে যতবার খুশি ততবার দেখে অঙ্কটা বোঝার চেষ্টা করো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঘ নাম্বার অঙ্কটা একটু হার্ড, তোমাদের ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, না বুঝে অঙ্কটা করবা না, তাহলে তোমাদের ক্ষতি হবে ব্রেনের। ঠিক আছে, তাহলে ঘ নাম্বারে বলছে যে চলন্ত পথে প্রাইভেট কারটি এবং ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। ঠিক আছে, দেখো তুমি বলা আছে যে প্রাইভেট কারটা সমবেগে 21 মিটার/সেকেন্ড, তার মানে শুরু থেকেই তার বেগ কত, 21 মিটার/সেকেন্ড, প্রতি সেকেন্ডে সে 21 মিটার এত বেগে সে শুরু থেকেই চলা শুরু করছে, অর্থাৎ অনায়াসে সে এখান থেকে স্টার্ট করে ট্রাকটাকে অতিক্রম করে সে চলে যাবে, কারণ তার বেগ অনেক বেশি। ট্রাকটা কিন্তু স্থির অবস্থা থেকে, মানে তার বেগ 0 আর 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ, তার মানে প্রতি সেকেন্ডে তার 2 মিটার করে বাড়বে বেগটা, তাহলে সে 0 থেকে আস্তে আস্তে বাড়বে, তারপর বেগটা বৃদ্ধি পাবে। তাহলে প্রথম ক্ষেত্রে কিন্তু
আমার এই প্রাইভেট কারটা কিন্তু অনায়াসে আমার ট্রাকটাকে অতিক্রম করে চলে যাবে, ঠিক আছে। কিন্তু এর বেগটা কিন্তু সবসময় 21 থাকবে, কিন্তু ট্রাকটার বেগটা কিন্তু 21 থাকবে না। এক সময় হয়তো ট্রাকটার বেগটা আরও বেশি বেড়ে যাবে, কারণ তার ত্বরণ আছে। আমার আমার যে প্রাইভেট কার এর কিন্তু ত্বরণ নাই, এই কারণে ও সমবেগেই চলতে থাকবে, কিন্তু ট্রাকটার কিন্তু ত্বরণ আছে। এই কারণে এক পর্যায়ে ট্রাকটার বেগ আমার এই প্রাইভেট কারের বেগের চেয়েও বেশি হয়ে যাবে, তখন কিন্তু ট্রাকটা আবার প্রাইভেট কারটাকে অতিক্রম করে চলে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে একবার প্রাইভেট কারটা ট্রাকটাকে অতিক্রম করে যাবে, তখন একবার তারা মিলিত হলো, আবার সামনে কোনো একটা পয়েন্টে গিয়ে আবার আমাদের প্রাইভেট কারটাকে অতিক্রম করবে আমাদের ট্রাক, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে টি সেকেন্ড পর, ধরি S1 দূরত্বে তারা, ধরে নেই এখান থেকে ওই এতটুকু দূরে, ধরো এই পয়েন্টে, এটাকে আমি বলছি S1, এই দূরত্বে গিয়ে তারা আবার মিলিত হবে। আমি জানি না তারা কোথায় মিলিত হবে, কখন মিলিত হবে, আমি এগুলো ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখন আমাকে বের করতে হবে যে এই টি সেকেন্ডে এত দূরত্বে আমার মিলিত হবে, এই দূরত্বটা বের করতে হবে। প্রথমে আমি প্রাইভেট কারের জন্য বের করি। প্রাইভেট কারের জন্য ক্ষেত্রে আমি জানি আমার কত, S1 ইকুয়ালস টু, আচ্ছা এখানে একটু চেঞ্জ করি, ধরো টি সেকেন্ড পর এত দূরত্বে তারা মিলিত হবে। এখানে একটা কথা লিখবো, ট্রাক হতে এত দূরত্বে। তাহলে আমি ধরে নিচ্ছি আমার এই ক্ষেত্রে আমার S1 হচ্ছে শুধু এইটুকু, ঠিক আছে। এইটুকু বাদ দিয়ে এইটুকুর একটা হিসাব আছে, আমি বুঝাবো যে এইটুকু দূরত্ব হচ্ছে S1, ট্রাক থেকে S1 দূরত্বে তারা আবার মিলিত হবে, ঠিক আছে। এখন প্রাইভেট কারের ক্ষেত্রে কিন্তু S1 দূরত্ব বের করলে হবে না, প্রাইভেট কার কিন্তু এতটুকু দূরত্ব যায়, ঠিক আছে। তাহলে আমি এর নামটা দিয়ে নিই S, আপাতত মানে প্রাইভেট কার ওর পি পয়েন্ট থেকে সে এতটুকু দূরত্ব হচ্ছে, তার জন্য S অতিক্রান্ত দূরত্ব, এই Sটা আমি বের করি। Sটা হচ্ছে VT, বলা ছিল যে সে সমবেগে চলবে, তার মানে 21T, ঠিক আছে। আমি আপাতত বের করলাম। ট্রাকের জন্য অ্যাসটা কি হবে? ট্রাকের জন্য অ্যাসটা আমরা সূত্রে বসাবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তুমি দেখো আমার এটা বাদ হয়ে যাবে, তাহলে হাফ এটি স্কোয়ার, হাফ এর মান ছিল আমার 2, আর টি এর মান আমি জানি না, এটা আমি এই কারণে ধরে নিয়েছি, তাহলে আমার কাছে এটা আসে টি স্কোয়ার। তাহলে আমরা তুমি দেখো তো একটা জিনিস ভালো করে বুঝো তোমরা, ট্রাকটা কিন্তু যাবে S1 দূরত্ব, তাই না? S1 দূরত্ব, কিন্তু মানে ওই পয়েন্টে যেতে ট্রাকটাকে S1 দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু প্রাইভেট কারটাকে কিন্তু S1 দূরত্বর চেয়েও আরও 80 মিটার দূরত্ব বেশি অতিক্রম করতে হবে, ঠিক আছে। আরও বেশি দূরত্ব অতিক্রম করতে হবে আমার প্রাইভেট কারটা, ঠিক আছে। তাহলে প্রাইভেট কারটা কিন্তু প্রাইভেট কারের ক্ষেত্রে যখন আমি অ্যাসটা বের করেছি, এই যে অ্যাসটা এটা কিন্তু S1 এখন ট্রাকের ক্ষেত্রে, তাহলে প্রাইভেট কারের ক্ষেত্রে যে অ্যাসটা বের করেছি, এই অ্যাসটার মানটা কিন্তু অলরেডি S1 এর চেয়ে 80 বেশি, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি, প্রশ্ন মতে S1 ইকুয়ালস টু S মাইনাস 80। দেখো তাহলে আমি যদি প্রাইভেট কার হচ্ছে আমার অলরেডি 80 মিটার বেশি যায়, তাহলে আমাকে যদি ট্রাক যতটুকু যায় প্রাইভেট কারটাকেও যদি ততটুকু বানাইতে চাই, তাহলে প্রাইভেট কারটা যে অতিক্রান্ত দূরত্ব ওইটা থেকে আমার 80টা বিয়োগ দিয়ে নিতে হবে। তুমি দেখো এখন যদি আমি 80টা বিয়োগ দিয়ে নিই, তাহলে প্রাইভেট কারটাও কিন্তু ট্রাক যেখানে ছিল ওইখান থেকেই সে চলা শুরু করে। তাহলে আমাকে এখানে প্রাইভেট কারের যে অতিক্রান্ত দূরত্ব এটা থেকে আমি 80টা বিয়োগ দিয়ে নিব, কারণ সে ট্রাকের চেয়ে 80 মিটার পিছনে ছিল, তাহলে এই 80 মিটার সে এক্সট্রা গেছে। তাহলে আমি সমান লিখতে চাই, হ্যাঁ সমান লিখতে গেলে কিন্তু আমাকে অবভিয়াসলি 80টা বিয়োগ দিয়ে নিতে হবে। এখন যদি আমি লিখি অর S1 এর মান আমি জানি টি স্কোয়ার ইকুয়ালস টু S এর মান আমি একটু আগে বের করেছি যে 21 মাইনাস আর 80, অতএব টি স্কোয়ার প্লাস 21 টি স্কোয়ার মাইনাস 21 প্লাস 80 সমান 0। এখান থেকে তোমরা মিডল টার্ম করলে দুইটা মান পাবা, টি এর দুইটা মান আসে, তোমরা একটু নিজে নিজে করলে আসবে টি এর মান হচ্ছে 16 আর 5 সেকেন্ড। অর্থাৎ অঙ্ক করলেই দেখা যাচ্ছে তোমার দুইটা টি এর মান বেরোচ্ছে। আমরা টি কি ধরে নিয়েছিলাম যে টি সেকেন্ড পর ট্রাক হতে S1 দূরত্বে তারা মিলিত হবে, S1 দূরত্বে তারা মিলিত হওয়ার সময়টাকে আমরা টি ধরে নিয়েছিলাম, আর এই সময়টা দুইটা বেরোইছে, তার মানে বোঝাচ্ছে যে অবভিয়াসলি তারা দুইবার মিলিত হবে, ঠিক আছে। তো প্রশ্ন ছিল চলন্ত পথে প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে, যেহেতু দুইটা টাইম বেরিয়েছে, তার মানে তোমার দুইবার
ট্রাক আর আমার প্রাইভেট কারটা একে অপরের সাথে মিলিত হবে, অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে ঘয়ের অ্যান্সারটা হচ্ছে 2। এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বলবো তোমরা ভালো করে বুঝো, বারবার রিভাইন্ড করে এই অঙ্কটা বুঝো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আরও একটা সৃজনশীল, আমি একটু করে দিচ্ছি। একটি যন্ত্র স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। গ নাম্বার প্রশ্নে বলছে 15 সেকেন্ড পর যন্ত্রটির বেগ কত। ঘ নম্বরে বলছে পরবর্তী 30 সেকেন্ড পথ অতিক্রম করতে যন্ত্রটির কত সময় লাগবে। আবারও বলবো তোমরা নিজেরা একবার ট্রাই করো, পারলে খুব ভালো, না পারলে তারপর আবার ভিডিওটা চালু করো, ঠিক আছে। আচ্ছা, আমরা গ দিয়ে শুরু করব। গতে বলছে 15 সেকেন্ড পর যন্ত্রটির বেগ কত হবে। তাহলে অবভিয়াসলি আমার প্রথমেই বলা ছিল যে যন্ত্রটি স্থির অবস্থানে আছে, অর্থাৎ আদি বেগ ইউ সমান 0, শেষ বেগটা কত হবে এটি আমার কাছে চেয়েছে তারা। আর বলাচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে 50 মিটার, ঠিক আছে। আর টাইমও দেওয়া আছে, আমার টাইম টি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে ভিটা বের করতে হবে। একটু খেয়াল করে দেখো, আমি যদি এই সূত্রটা ইউজ করি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমার বের করার জন্য আমার ভি দরকার, ভি দরকার আমার, তাই না। তাহলে ভি বের করতে হচ্ছে, এখানে আমার ভি নেই, কিন্তু এখান থেকে আমি এটা পাবো, কারণ ভি বের করার জন্য বাকি যে সূত্র ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানে আমার এ দরকার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই দুইটা সূত্র আমি জানি ভি বের করার, তাহলে সরাসরি এই সূত্রটি ইউজ করতে পারবো না, যে কারণ আমার কাছে এ নাই। তাহলে আমি এই সূত্র থেকে আগে এটা বের করে নেব, ঠিক আছে। অর তোমরা দেখো 50 ইকুয়ালস টু ইউ এর মান 0, তাহলে এইটা বাদ হয়ে যায়, তাহলে হাফ। এর মান হচ্ছে এ নাই, আমি তাহলে এ বের করবো। টি এর মান হচ্ছে 5 স্কোয়ার মানে 5 5 25, ঠিক আছে। অতএব এর মানটা একটু খেয়াল করে দেখো যে এটা হচ্ছে হাফ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে মানে উল্টে গেলে 50 দুগুণে 100 হয়ে যায়, আর 100 হয়ে যায়, আর 25 এখানে গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, ভাগ হলে তাহলে এটা হয়ে যায় 100 ভাগ 25, যেটাকে ভাগ করলে আমার কাছে আসে 4 মিটার সেকেন্ড মাইনাস 2। তাহলে আমি এ পেয়ে গেলাম। এখন আমি এই সূত্রটা ইউজ করে অনায়াসে ভি এর মান বের করতে পারবো। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, ইউ এর মান 0, এ এর মান হচ্ছে আমি 4 পেলাম, টি এর মান আমার কাছে ছিল 5, তাহলে 4 5 20 সেকেন্ড, 20 আচ্ছা সরি, আমাকে বলছিল যে 15 সেকেন্ড পর যন্ত্রটির বেগ, তাহলে এটা তো আমি নিতে পারবো না, ঠিক আছে। এই 5 সেকেন্ডে সে 50 মিটার যায়, ওইটা থেকে আমি ত্বরণ বের করেছি, নো প্রবলেম। কিন্তু যখন বেগ বের করতে যাব তখন যে আমি টাইমটা নিব, ওই টাইমটা অবভিয়াসলি প্রশ্নে উল্লেখিত 15 সেকেন্ড, তাহলে এখানে আমার 15 হবে। তাহলে 4 15 কত, 4 15 হচ্ছে 60 মিটার সেকেন্ড মাইনাস 1। এটা হচ্ছে আমার গয়ের অ্যান্সার, ঠিক আছে। তাহলে ভালো করে একবার খেয়াল করো, এবং এরপর আমরা ঘতে চলে যাই। ঘতে বলা হয়েছে যে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে, তার মানে 50 মিটার পথ সে অতিক্রম করেছে, ঠিক আছে। ধরো 50 মিটার সে আসলো, এখানে তার আদি বেগ ছিল 0, শেষ বেগ আমি একটা পেলাম, শেষ বেগ না, শেষ বেগ হবে না, কারণ আমরা শেষ বেগ যেটা বের করেছিলাম সেটা 15 সেকেন্ডের জন্য। ধরো এটা হচ্ছে 15 সেকেন্ড, টি হচ্ছে 15 সেকেন্ড, 15 সেকেন্ডে তার বেগ ছিল 60 মিটার। তাহলে আমাকে বলছে যে এর পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটির কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে আদি বেগ এটা ইউ 50 মিটার অতিক্রম করার পর এখানে এসে তার বেগটা কত হয়, এই বেগটা কত এটা আমি একটু বের করবো কষ্ট করে, ঠিক আছে। এই বেগটা আমার দরকার। তাহলে এই বেগটা বের করার জন্য আমি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটা ইউজ করবো। আদি বেগ অবভিয়াসলি 0, প্লাস এর মান আমার কাছে আমি গ থেকে পেয়েছি, আমার এর মান হচ্ছে 4, আর এই পথটা সে চলেছে হচ্ছে 5 সেকেন্ডে 5, তাহলে 4 5 20 মিটার সেকেন্ড মাইনাস 1, অর্থাৎ 50 মিটার পথ অতিক্রম করার পর এখানে এসে তার বেগ কিন্তু ভি হয়ে গেল 20 মিটার সেকেন্ড মাইনাস 1। অতিক্রম করার পর এখন সে আরো এক্সট্রা 30 মিটার পথ অতিক্রম করবে, এটা হচ্ছে তার 30 মিটার পথ। তাহলে এই 30 মিটার পথ যখন সে অতিক্রম করবে, এই ক্ষেত্রে কিন্তু তার আদি বেগটা হচ্ছে আগের ক্ষেত্রের শেষ বেগটা, এটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে বুঝো। সে এখান থেকে আবার নতুন করে 30 মিটার পথ অতিক্রম করতে চাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তার আদি বেগটা হচ্ছে আগের ক্ষেত্রের শেষ বেগটা,
এই পয়েন্টে এখানে এসে তার বেগ হয়েছিল ভি 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখান থেকে সে আরও 30 মিটার পথ যাবে, সুতরাং তার এই নতুন 30 মিটার পথ যে যাবে ওই ক্ষেত্রে তার আদিবেগটা কিন্তু হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। অতএব তাহলে এই ক্ষেত্রে তার আদিবেগটা হয়ে যাবে ইউ কি বলে 20 মিটার পার সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব বলেই দিয়েছে যে সে 30 মিটার পথ অতিক্রম করবে। তার তার ত্বরণটা আমার জানা আছে, ত্বরণটা হচ্ছে 4 মিটার সেকেন্ড -2। আচ্ছা, সুতরাং আমার কাছে সব কিছু আছে, আমি শুধু টিটা চাচ্ছি, তাই না? আমার বলা হয়েছিল যে কত সময় লাগবে। সুতরাং আমি যদি এই সূত্রটা ইউজ করি, দেখো আমার এই সূত্রের সব কিছু জানা আছে, জানা নেই শুধু টি। ঠিক আছে, তাহলে দেখো আমি বসাইলাম আমার এস এর মান 30, তাহলে ইউ এর মান এই ক্ষেত্রে আমার হচ্ছে 20, বসাইলাম হাফ এটি স্কোয়ার। সব কিছু বসানোর পর আমি এখান থেকে একটু পজ করে, তোমরা দরকার পড়লে একটু দেখো যে আমি এদিক ওদিক নিয়েছি। তাহলে আমার কাছে এসেছে 2t স্কোয়ার প্লাস 20t মাইনাস 30 = 0। এই পুরাটা থেকে আমি 2 কমন নিতে পারি, আর 2 ওই পাশে চলে গেলে এটা 0 কাটা হয়ে যায়। তাহলে আমার কাছে আছে t স্কোয়ার প্লাস 10t মাইনাস 15 = 0। ঠিক আছে, এখন এটাকে সরাসরি মিডল টার্ম করা যায় না, কিন্তু ভ্যালু বের করার যে আমরা সূত্রটা জানি, আমরা কি সূত্র জানি যে y = -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac/2a। একটা সূত্র আমরা জানি না, এটা কোথায় লেখা যায়? ধরো এই যে এখানে যদি আমি লিখি যে আমরা জানি y = -b, দেখো y = -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac/2a। ঠিক আছে, x বা y বের করার যে একটা সূত্র, এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, যেহেতু সরাসরি এখানে মিডল টার্ম করা যায় না, তাহলে এই সূত্রটা যদি তোমরা কাজে লাগাও তাহলে এখান থেকে আসে। অতএব t সমান, দেখো -b, এখানে b হচ্ছে আমার 10 প্লাস মাইনাস √b স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4, এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে -15, তাহলে মাইনাসটা এখানে গুণ হয়ে যায়, তার পজিটিভ 15/2a, 2 × এর মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা একটু দেখো যে এটা যদি আমি সিম্পলিফাই করি আমার কাছে কি চলে আসে, যে -10 প্লাস মাইনাস এটা হচ্ছে 10 × 100 প্লাস 4 15 হচ্ছে 60, তাহলে রুটের উপর আমার 160 থাকে 2। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে দেখো -10 প্লাস মাইনাস 160কে কি লেখা যায়? 160কে আমি দেখো তো 16 × 10 লিখতে পারি কিনা, 2। ঠিক আছে, এটা ছিল, তাই না? এখান থেকে আমি -10 প্লাস মাইনাস 16টাকে বের করে দিব, তাহলে এটা 4 হয়ে যাবে, 4√10। আমি আশা করি এটা বুঝতে পারছো। 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ারকে আলাদা করলে ওই স্কোয়ার আর একটা রুট কাটা যায়, তাহলে 4টা এমনিতেই চলে আসে বাইরে, আর 10/2। আমি যদি 2 কমন নেই তাহলে দেখো আমার কাছে কি থাকে, যে আমি যদি শুধু 2 কমন নেই, হ্যাঁ আমি এটা মাইনাস কমন নেব না, তাহলে -5 প্লাস মাইনাস 2√10/2। অতএব আমার a2 কাটা যায়, অতএব টি এর আমার দুইটা মান পাচ্ছি আমি, -5 প্লাস মাইনাস 2√10। ঠিক আছে, টি এর দুইটা মান পাওয়া যাচ্ছে। তোমরা যদি টি এর পজিটিভ মানটা নাও, অতএব t1 হচ্ছে পজিটিভ মানটা -5 প্লাস 2√10, এটা একটু ক্যালকুলেটরে বের করলে তোমরা পাবা হচ্ছে 1.32 সেকেন্ড। এবার যদি টি এর নেগেটিভ মানটা নাও, -5 মাইনাস 2√10, তাহলে সেখানে তুমি নেগেটিভ মানটা নিলে পাবা -11.32। এখন টাইম হচ্ছে নেগেটিভ হয় না, সুতরাং এই নেগেটিভ যে টাইমটা এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা বলতে পারি যে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে তার টাইম হচ্ছে 1.32 সেকেন্ড লেগেছে। ঠিক আছে, এই আমরা দুইটা সৃজনশীল আমরা এখানে প্র্যাকটিস করলাম। আশা করব তোমরা বাড়িতে আরো অনেক সৃজনশীল প্র্যাকটিস করবে। এই অবসর সময়টাতে তোমরা বেশি অঙ্ক করবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। আর এই চ্যাপ্টারটা থেকে তোমাদের যে কোনো পরীক্ষায়, এসএসসি পরীক্ষা বলো বা এরপর যখন তোমরা কলেজে যাবা কলেজের পরীক্ষাগুলোতে বলো বা সকল পরীক্ষাতে হচ্ছে এই সূত্র সম্পর্কিত অঙ্কগুলো অনেক বেশি আসে। সুতরাং এগুলা যদি তোমরা এখন ক্লিয়ার না হও তাহলে সামনে গেলে কিন্তু তোমাদের অনেক বিপদ ফেস করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ঘরে। এবং এই টপিকটা, এই চ্যাপ্টারটা, সেকেন্ড চ্যাপ্টারটা এখানেই স্টপ করলাম।
ঠিক আছে, ওকে। আশা করি আমি যা ডিসকাস করলাম তা থেকে স্টুডেন্টরা তোমরা কিছুটা হলেও সাহায্য পাবে। আমি চাই তোমাদেরকে সাহায্য করার জন্য, সুতরাং এইভাবে ডিসকাস করলাম। লাইভ ক্লাস নিলে এর চেয়ে অনেক বেশি কথা বলা যায়, কিন্তু অনলাইনে বা এইভাবে ইউটিউবের মাধ্যমে এর চেয়ে বেশি বলা যাচ্ছে না। আমি তোমাদের বলবো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে জাস্ট আমাকে একটা নক দিবে, মেসেঞ্জারে হোক বা তুমি যেভাবে পারো, মেসেঞ্জারে হলে সবচেয়ে ভালো। তোমরা তোমাদের প্রবলেমটা একটা ছবি তুলে বা যেভাবে হোক আমাকে যদি তোমরা জানাও, আমি নিজ দায়িত্বে সেগুলোর সলিউশন তোমাদের কাছে পাঠিয়ে দিব বা আমি যোগাযোগ করবো এই ব্যাপারে। এবং নেক্সট যে ভিডিওটা, অর্থাৎ তোমাদের থার্ড চ্যাপ্টারটা, ওইটার ভিডিও হচ্ছে আমি আপলোড করব আজ থেকে 2-3 দিনের মধ্যে। সুতরাং তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের যে বেল বাটনটা ওইটা ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা সবাই ভিডিওটা পেয়ে যাও। এবং এর মধ্যে যেহেতু তোমরা 2-3 দিন সময় পাচ্ছ, এই 2-3 দিনের মধ্যে আজকের ভিডিও যে টপিকটা, এগুলো ভালো করে একদম ঝাঁঝরা করে ফেলো বাড়িতে, যাতে তোমরা নেক্সট যখন ভিডিওটা আমি আপলোড করবো সেটা যাতে তোমরা সাথে সাথে সেটা নিয়ে পড়তে পারো, ঠিক আছে? আবারও বলবো, সবার কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায় এই দায়িত্ব তোমাদেরকে দিলাম, যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, তোমাদের আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটা শেয়ার করবে যারা ক্লাস 9 এবং 10 পড়ো। আর এভাবে আমি ফিজিক্সের সবগুলা চ্যাপ্টার কভার করব, এবং যদি আপনাদের রেসপন্স ভালো হয়, যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমি আস্তে আস্তে কেমিস্ট্রিও ধরবো এবং এরপর ম্যাথ, হায়ার ম্যাথ যদি পারি আমি ধরবো। সুতরাং সবাইকে অনুরোধ করবো যে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবশেষে তোমাদের সবাইকে অনেক বেশি শুভকামনা জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকো, সেফ থাকো।